টাইম ট্রাভেল কি? টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? টাইম ট্রাভেল নিয়ে সায়েন্স কি বলে? এবং টাইম ট্রাভেলের সাথে ইসলামেরই বা সম্পর্ক কোথায়? আসসালামু আলাইকুম, আমি হচ্ছি আকাশ। এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে। টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ হচ্ছে সময়ের অক্ষ বরাবর। আমরা সবাই তিনটি মাত্রা সম্পর্কে জানি। এর একটি হচ্ছে দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে প্রস্থ এবং অপরটি হচ্ছে উচ্চতা। এই তিন মাত্রা বরাবর স্থান পরিবর্তন বা স্থান ভ্রমণ করা সম্ভব। তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হচ্ছে সময়ের ধারণা। এই চতুর্থ মাত্রা দিয়ে স্থান পরিবর্তন আজ পর্যন্ত সম্ভব হয়নি। এই সময়ের অক্ষ বরাবর স্থান পরিবর্তনকে বলা হয় কালমাত্রিক সরণ। এক সময় থেকে আরেক সময়ে পরিভ্রমণকেও আমরা সময় ভ্রমণ বলে থাকি। এটি হতে পারে অতীতে ভ্রমণ, আবার হতে পারে ভবিষ্যতে ভ্রমণ। সাধারণত সময়ের আগে পিছিয়ে যাওয়া, এটি হচ্ছে মূলত টাইম ট্রাভেল। টাইম ট্রাভেলের ইতিহাস কি? টাইম ট্রাভেলের ধারণা কই থেকে এসেছে? 1819 সালে ওয়াশিংটন ওভিং রচিত বিখ্যাত রিপ ভ্যান উইঙ্কেল বেশ সাড়া ফেলে দেয়। ডাচ বংশোদ্ভূত রিপ একদিন তার স্ত্রীর সাথে ঝগড়া থেকে বাঁচার জন্য নিজের বন্দুক আর বিশ্বস্ত কুকুর উটকে নিয়ে পাহাড়ে চলে যান। সেখানে তিনি একটি কাঠবিড়ালের পিছু নিয়ে পাহাড়ে চড়ে উঠতে থাকেন। হঠাৎ তিনি তার নামে ডাক শুনে দেখেন একজন ডাচ পোশাক পরা ছোট পিপা বহন করে পর্বতের চূড়ার দিকে উঠছে এবং তার সাহায্য চাচ্ছে। তারা একসাথে পিপাগুলো নিয়ে উপরে উঠে এবং হঠাৎ এক ধরনের বিকট শব্দ আসে। সে দেখে একজন সুসজ্জিত দাড়িওয়ালা লোক লাইন পিন বাজাচ্ছে। তারা কারা তা জানতে চেয়ে সে পিপা থেকে মদ নিয়ে পান করা শুরু করে এবং খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ে এবং তিনি জাগ্রত হয়ে দেখেন 20 বছর কেটে গেছে। টাইম ট্রাভেলের ধারণা তখন থেকেই আসতে থাকে। এই টাইম ট্রাভেল নিয়ে অনেক বিজ্ঞানী অনেকভাবে তাদের মন্তব্য পেশ করেছে। এদের মধ্যে একজন বড় বিজ্ঞানী যিনি হলেন আলবার্ট আইনস্টাইন, এবং তার থিওরি হলো থিওরি অফ রিলেটিভিটি। It followed from the special theory of relativity that mass and energy are but different manifestations of the same thing. এই থিওরি অফ রিলেটিভিটিতে তিনি তার সময় নিয়ে সকল প্রকার সমস্যার সমাধান করেছিলেন। তার এই তথ্যের মধ্যে সময় সম্পর্কে সকল প্রকার ধারণা মোটামুটি পাওয়া যায়। সাধারণত থিওরি অফ রিলেটিভিটি বিভাগীয়, একটি হচ্ছে জেনারেল রিলেটিভিটি, আরটি হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। আইনস্টাইনের এই থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতার তথ্য থেকে তিনি এখানে সময়ের লঘুকরণের কথা বলেন, যাকে বলেন টাইম ডাইলেশন। আইনস্টাইনের এই ব্যাখ্যার আগে মনে করা হতো যে সময় হলো কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় সর্বদাই একদিকে একই বেগে প্রবাহিত হয়। আর এই ধারণাটি দেন আইজ্যাক নিউটন। তবে নিউটনের এই ব্যাখ্যাকে আলবার্ট আইনস্টাইন ভুল প্রমাণিত করেন এবং তিনি বলেন সময় ঠিক নদীর মতো। নদীর জলের বেগ যেমন হ্রাস বৃদ্ধি পায়, সময়েরও কখনো বেগ বৃদ্ধি বা হ্রাস পায়। সময়ের এই বেগ বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে গতিবেগ এবং অভিকর্ষজ টানের উপর। অর্থাৎ গতিবেগ বা অভিকর্ষজ টানের পরিবর্তনের মাধ্যমে সময়কে প্রসারিত করা যায় বা সময়ের গতিকে দৃঢ় করা যায়, যাকে বিজ্ঞানের ভাষায় টাইম ডাইলেশন বলে। এরই পরিপ্রেক্ষিতে 1971 সালে বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেন। এই পরীক্ষায় তারা দুইটি অ্যাটমিক ঘড়ি বানান। এর মধ্যে প্রথম ঘড়িটি ভূমির অর্থাৎ সমতলে থাকে এবং অপর ঘড়িটি একটি বিমানে দেওয়া হয় আকাশপথে। এই পরীক্ষাটির মাধ্যমে দেখা গিয়েছিল যে সত্যি বিমানে থাকা ঘড়ির সময় সমতলে স্থির অবস্থায় থাকা ঘড়ির সময় তুলনায় কয়েক ন্যানো সেকেন্ড পিছিয়ে চলছে। এই পরীক্ষার নাম ছিল হেলথ টিচিং পরীক্ষা। তবে কি সময় সত্যিই ধীরে চলে? আজ্ঞে না। যে মানুষটি বিমানে বসে আছেন তার কাছে সেই সময়টি একদম ঠিক, কিন্তু আমাদের সাপেক্ষে অর্থাৎ যারা স্থির অবস্থায় আছে তাদের সাপেক্ষে সেটি দৃঢ় হয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। গেনেডি প্যাডালকা নামক একজন রাশিয়ান 9 বছর সবচেয়ে বেশি টাইম ট্রাভেল করেছেন বলে জানা যায়। তিনি মহাকাশে 879 দিন কাটান এবং তিনি যে স্পেসক্রাফটে ছিলেন তার গতি ছিল ঘন্টায় 28,000 কিলোমিটার। তার সেই সময় হিসেব করে দেখলেন তিনি 0.02 সেকেন্ড ভবিষ্যৎ যাত্রা করে নিয়েছেন। এমনকি এখন এর বয়স পৃথিবীর মানুষের চাইতে 0.02 সেকেন্ড কম। যদি কোনো ব্যক্তি এই আলোর গতিতে চলতে পারে অথবা এই আলোর গতির মাধ্যমে পরিভ্রমণ করতে পারে, তাহলে তার সময় এবং পৃথিবীর সময়ের মধ্যে হিউজ ডিফারেন্স চলে আসবে। যদি কোনো ব্যক্তি আলোর গতিতে পরিভ্রমণ করে তবে
সে ফিউচারে দেখতে পারবে এবং সে ফিউচারে যেতে পারবে। তার সময় এবং পৃথিবীর সময় টোটালি আলাদা হয়ে যাবে। তার সময় স্থির এবং পৃথিবীর সময় স্থির হয়ে যাবে। এটি মূলত আলবার্ট আইনস্টাইনের থিওরির মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছিলেন যে লাইট স্পিড অথবা আলোর গতির মাধ্যমে ফিউচারে যাওয়া সম্ভব অথবা ফিউচার দেখা সম্ভব। এটি তার মূলত মেইন থিওরি। এই থিওরিটিকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি এবং এটির সাথে ইসলামের সম্পর্ক কোথায়, আসুন জানা যাক এই সত্যতা কোথায়। থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন, সায়েন্স, টাইম ট্রাভেল, এইসব ইকুয়েশনের সাথে ইসলামের কি সম্পর্ক, চলুন এখন এটাই ব্যাখ্যা করা যাক। চলুন এবার বলা যাক একটি গ্রেটেস্ট নাইট বা গ্রেটেস্ট জার্নি এর কথা, যাকে বলা হয় শবে মেরাজ। শবে মেরাজ অর্থাৎ মেরাজের রচনা। শবে মেরাজ ইসলাম ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র ঘটনা। এমন একটি ঘটনা যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার বিশিষ্ট ক্ষমতার মাধ্যমে সপ্তম আসমানের উপরে গমন করেন। এই ঘটনা পবিত্র কুরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত। আসুন একটু শুরু থেকেই বলা যায়। মেরাজের যাত্রা শুরু হয়েছিল মক্কা থেকে। পবিত্র বাইতুল্লাহ থেকে নবীজিকে প্রথমে বুরাক নামক একটি ঐশ্বর্যিক বাহনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ জেরুজালেমে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সমস্ত নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করেন। নবীজি আবার সেই বুরাক নামক বাহনে বসে 7 আসমানের উপর পর্যন্ত ভ্রমণ করেন এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান। এই যাত্রার সময় তিনি জান্নাত, জাহান্নাম এবং আল্লাহর অপর সৃষ্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। মেরাজের সর্বোচ্চ শিখরে তিনি সরাসরি মহান আল্লাহর সন্নিহিত লাভ। এছাড়াও এই ভ্রমণ যাত্রায় আমাদের নবী 7 আসমানের মধ্যে অনেক নবীদের সাথেও তিনি দেখা করেন। এই ভ্রমণ কাহিনী ইসলাম উম্মাহর একটি বড় এবং বিশেষ ঘটনা, যাকে সকলে পবিত্র এবং গুরুত্বপূর্ণ হিসেবে আমরা জেনে থাকি। আসলে যে মেরাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বহনটিকে ব্যবহার করেছিলেন মূলত জেরুজালেমে যাওয়ার সময় অথবা 7 আসমানের উপরে যাওয়ার সময় যে বহনটিকে তিনি ব্যবহার করেছিলেন তার কথা কি আমাদের মনে আছে এখন? সে বহনটির নাম হচ্ছে বুরাক, যেটি এসেছে বার্ক শব্দ থেকে এবং বার্কের অর্থ হচ্ছে বিজলি, থান্ডার, যাকে তার স্পিড বা গতির কারণে দেওয়া হয়েছে। এই বিজলি বা থান্ডার আসলে দ্রুতগামী বা আলোকিত এমনই বোঝায়। এই বার্ক অর্থাৎ যাকে বলা হয় বোরাক, আমরা যাকে বোরাক নামে চিনি, যার আসলে গঠনটাকে অনেক ক্ষেত্রে অনেকেই ব্যাখ্যা করছে, তবে এর গঠন বিষয়ে আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না, এর গতি নিয়ে আমরা বলতে চাচ্ছি। এর গতিকে অনেক ক্ষেত্রে অনেক স্কলাররা এমনও বলেছে যে এটি অনেক ক্ষেত্রে আরো চেয়েও বেশি গতিপূর্ণ ছিল। এর গতি আল্লাহ ভালো জানে, তবে এর নাম এবং এর বিভিন্ন ধরনের সম্পর্ক থেকে আমরা এটাই জানতে পারি যে এই বোরাক অনেক গতিসম্পন্ন ছিল। এর গতি আলোর গতির যে বেশি অথবা এর মতো ছিল, যার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেরাজের দিনে ফিউচারে গিয়েছিলেন। ফিউচারে কেমনে গিয়েছিলেন? ফিউচারে গিয়েছিলেন বা এটা কেমনে আমরা জানি? মূলত সেই সময় জান্নাত জাহান্নামে কারা গিয়েছিল, কারা কি এই জন্য জান্নাতে গিয়েছিল, কারা জাহান্নামে গিয়েছিল, এই সকল জিনিসও আমাদের নবী দেখেছিলেন সেই সময়। অর্থাৎ নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের পরের সময় পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল সেই সময় পর্যন্ত আমাদের নবীকে আমাদের আল্লাহ নিয়ে গিয়েছিলেন এবং সেই সব জিনিসগুলোকে দেখিয়েছিলেন। মূলত এর মাধ্যমে বোঝা যায় যে বোরাক বা ঠান্ডা বা বিজলির মাধ্যমে এই ভ্রমণের মাধ্যমে নবী লাইটের গতিতে ভ্রমণ করেছিলেন এবং এই ভ্রমণের মাধ্যমে নবী মূলত ফিউচার বা ভবিষ্যতে গিয়েছিলেন। এইসব জিনিস ছাড়াও ইসলাম অনেক আগের ধর্ম। আমাদের ইসলামে প্রত্যেকটা জিনিসেরই সঠিক এক্সপ্লেনেশন আছে, শুধু খোঁজা এবং সেই ইচ্ছাটাই আমাদের নেই। প্রত্যেকটা জিনিসই তাদের মতো আছে, প্রত্যেকটা জিনিসেরই হাদিসে না হলে কোরআনে ব্যাখ্যা আছে, শুধু আমরা সেই জিনিসটাকে খুঁজি না বা সেমন একটা ইচ্ছা দেখাই না। এটি হচ্ছে আমাদের ভুল। যাই হোক, যাওয়ার আগে আরেকটা কথা বলে যেতে চাই, যদি এই ভিডিওতে আমাদের উচ্চারণ অথবা আমাদের প্রেজেন্টেশনে কোনো প্রকার কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি সকলেই আদম সন্তান এবং সকলেরই ভুল ভ্রান্তি আছে, ভুলের উপরেই মানুষ। যাওয়ার আগে কিছু সূরা পেশ করে দিয়ে যাচ্ছি। সকলেই ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ
تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة